পর্যায় সারণী যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমরা পর্যায় সারণী থেকে টপ 50 কোশ্চেন করব, যেগুলো প্রত্যেকটা বিগত বছরের কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন। তো চলো আজকে আমরা শুরু করছি পর্যায় সারণী। এবং তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে পর্যায় সারণীকে নিয়ে যারা ভয় পাও, পর্যায় সারণী কীভাবে মুখস্থ করব তার জন্য ট্রিক্সের ছলে আমার একটা ক্লাস দেওয়া আছে। তো তোমরা সেই ক্লাসটা কিন্তু দেখতে পারো, ভিডিওর মধ্যে স্ক্রল করতে করতে যাবে তো দেখতে পাবে। সেই ট্রিক্সের ক্লাস থেকে তোমরা অলরেডি পর্যায় সারণীকে মুখস্থ করতে পারবে। তো আজকে আমরা টপ 50 কোশ্চেন করব, এবং এই কোশ্চেনগুলো যদি করে যাও পরীক্ষা এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু কমনও পেতে পারো। তো চলো আমরা প্রথম প্রশ্ন দেখি। বলেছে পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন, এসএসসি এমটিএসে আসা প্রশ্ন, পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের মেন্ডেলিভ, অপশন নাম্বার সি। মেন্ডেলিভকে অ্যাকচুয়ালি পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা বলা হয়। এবং তার সঙ্গে তোমরা মনে রাখবে এই ডোবেরিনার হচ্ছে ত্রয়ী সূত্র দিয়েছিলেন। যদি বলে ত্রয়ী সূত্র কে দিয়েছিলেন তাহলে বলবে ডোবেরিনার দিয়েছিলেন। যদি বলে এখানে যে অষ্টক সূত্র কে দিয়েছিলেন, অষ্টক সূত্র, তাহলে মনে রাখবে অষ্টক সূত্র পরীক্ষায় দিয়ে দেয়, এটা দিয়েছিলেন আমাদের কোন বিজ্ঞানী? নিউল্যান্ড বা নিউজিল্যান্ড। তাহলে নিউল্যান্ড বা নিউজিল্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে এসো। নেক্সট প্রশ্ন এখানে বলেছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? দেখো তোমাকে একটু মেন্ডেলিভের পর্যায় সারণী দেখিয়ে দিই, তারপরে এই কোশ্চেনের অ্যান্সার আমরা করব। এসএসসি সিএইচএসএলে এসেছে প্রশ্নটা। মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ হচ্ছে এরকম দেখতে হয়। এখানে কি হয়, এখানে দেখো এখানে শ্রেণী হচ্ছে তোমার এই যে লম্বা লম্বা ঘরগুলো দেখতে পাচ্ছ, উলম্ব সারি, এগুলোকে শ্রেণী বলা হয়। এখানে তুমি দেখতে পারবে যে একের দুটো শ্রেণী আছে, একের মধ্যে একের এ একের বি, এরকমভাবে দুইয়ের মধ্যে দুটো আছে এ বি করে। এরকমভাবে টোটাল আমরা শ্রেণী সংখ্যা এখানে 8টা অবধি দেখতে পাচ্ছি, 8টা শ্রেণী, এবং তারপর একটা শূন্য শ্রেণী রয়েছে লাস্টে। তাহলে 8টা আর একটা 9খানা এখানে শ্রেণী রয়েছে। আর যদি পর্যায়ের কথা বলো তাহলে অনুভূমিক সারিগুলোকে পর্যায় বলা হয়। মেন্ডেলিভের ক্ষেত্রে 7খানা তুমি পর্যায় দেখতে পাচ্ছ। তাহলে মেন্ডেলিভের যদি পরীক্ষায় কোশ্চেন দেয় তাহলে শ্রেণী সংখ্যা কত হচ্ছে বাবা? 8 আর 1 9টা শ্রেণী হয়ে যাচ্ছে। তাহলে 9 আমার এখানে সঠিক উত্তর। যদি পর্যায় বলে তাহলে পর্যায় হয়ে যাবে 7টা। নেক্সট প্রশ্নে চলে এসো। দেখো নেক্সট প্রশ্ন বলতে বলতে দিয়ে দিয়েছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কত? পর্যায় হচ্ছে অনুভূমিক সারি, অনুভূমিক সারিগুলোকে পর্যায় বলা হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমার 7, অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলোকে কোথায় স্থান দেওয়া হয়েছে? মেন্ডেলিভ ভালো করে পরীক্ষার সময় গন্ডগোল করে ফেলে ছেলেপুলেরা যে মেন্ডেলিভ বলেছে না আধুনিক বলেছে। আধুনিক বললে কিন্তু চেঞ্জ হয়ে যায়, মেন্ডেলিভ বললে কিন্তু আলাদা হয়। তো মেন্ডেলিভ বলে দিয়েছে এখানে। আমরা মেন্ডেলিভের পর্যায় সারণী দেখে নিই একবার। মেন্ডেলিভের পর্যায় সারণীতে ভালো করে লক্ষ্য করো, এই যে লাস্টের শ্রেণীটা রয়েছে শূন্য শ্রেণী, শূন্য নাম দেওয়া আছে, এখানে দেখো এগুলো নিষ্ক্রিয় মৌল রয়েছে। এখানে দেখো এইচি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। মেন্ডেলিভের পর্যায় সারণীতে শূন্য শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। আধুনিকে কত কত শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে আমরা আসবো, সেই সমস্ত প্রশ্ন আছে, তো আমরা ক্লাসের মধ্যে দেখব। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে শূন্য শ্রেণী, শূন্য শ্রেণীতে অবস্থান করছে মেন্ডেলিভের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন পর্যায় সারণীতে প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কত? যদি শুধু পর্যায় সারণী বলে তাহলে আমরা সেটাকে আধুনিক পর্যায় সারণী ধরবো, মেন্ডেলিভ ধরবো না। তো পর্যায় সারণীতে প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কত? প্রথম পর্যায়ে 2খানা মৌল আছে, তোমাকে একটু দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এখানে প্রথম পর্যায়, পর্যায়গুলো অনুভূমিক সারি, অনুভূমিক সারি, ঠিক আছে। তাহলে এখানে টোটাল আধুনিকের ক্ষেত্রেও 7খানাই পর্যায় আছে। এই প্রথম পর্যায়ে দেখো এখানে হিলিয়াম আছে, আর লাস্টে গিয়ে একেবারে কি আছে না, এখানে হাইড্রোজেন আছে এবং লাস্টে গিয়ে হিলিয়াম আছে। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম 2খানা এখানে মৌল আছে, প্রথম পর্যায়ে 2খানা। যদি তুমি দেখো দ্বিতীয় পর্যায়ে বলো তাহলে দ্বিতীয় পর্যায়ে মৌলের সংখ্যা তুমি পেয়ে যাবে 8টা। তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 8টা। চতুর্থ পর্যায়ে হচ্ছে 18টা, পঞ্চমে হচ্ছে 18টা, ষষ্ঠ পর্যায়ে হচ্ছে তোমার 32টা, এবং সপ্তম পর্যায়কে অসম্পূর্ণ পর্যায় বলা হয়। এখানে 17খানা মৌল এখানে আবিষ্কৃত হয়েছে এবং বাদবাকিগুলো কৃত্রিম, এখানে 15টা হচ্ছে কৃত্রিম রয়েছে। তো এই হচ্ছে আমাদের পর্যায় অনুযায়ী আমরা বলে দিলাম মৌলের সংখ্যা কত কত রয়েছে। তাহলে উত্তর আমাদের হয়ে গেল এখানে বাবা না 2টো, প্রথম পর্যায়ে 2টো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন চলে এসো। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে মৌলের সংখ্যা কত? অলরেডি আমি বলেছি দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয় পর্যায়ে 8টা। তাহলে প্রথম পর্যায়ে হচ্ছে 2টো, ওকে আমাদের অতি রহস্য পর্যায় বলা হয়। আর দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে 8টা করে মৌল আছে, এগুলোকে আমাদের রহস্য পর্যায় বলা হয়, এগুলোকে রহস্য পর্যায় বলা হচ্ছে। নেক্সট প্রশ্নে চলে এসো। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কত? বিরল মৃত্তিকা মৌল যদি তুমি ভালো করে পর্যায় সারণী দেখো তাহলে তুমি দেখতে পাবে এই যে পর্যায় সারণী, এখানে নিচে একটা সারি দেওয়া আছে যাকে আমরা বলছি ল্যান্থানাইড সিরিজ। এখানে দেখো 58 থেকে শুরু করে এই যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 58, এখানে সিরিয়াম থেকে রয়েছে এখানে লুটেসিয়াম পর্যন্ত রয়েছে। এখানে কি বাবা না 14খানা মৌল রয়েছে। তাহলে 58 থেকে শুরু করে 71 পর্যন্ত এই 14খানা মৌলকে আমাদের বলা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইড সিরিজ। তাহলে
14টা আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে কালকে পরীক্ষায় বসলে পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে, এরকমভাবে হয় না। এখানে কিন্তু শুধু লাক ফ্যাক্টর কাজ করে না, লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে, একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে, একটা টাইম টেবিল মেনে পড়তে হবে, কনসেপচুয়ালভাবে পড়তে হবে, এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স। এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইওর স্টাডি অ্যাপের মধ্যে। ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে, প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান, প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না। তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও, এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তুমি কল করে নিতে পারো। চলো আমাদের পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন বলেছে পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলগুলোর অবস্থান কোথায়? বিরল মৃত্তিকা মৌলগুলো কোথায় অবস্থান করছে? তুমি বলবে স্যার নিচে অবস্থান করছে দেখালেন এখানে। দেখো নিচে অবস্থান করছে ঠিক আছে, কিন্তু এদের পর্যায়ে অ্যাকচুয়ালি হওয়ার কথা কোথায়? হওয়ার কথা হচ্ছে 6 নম্বরে। দেখো 6 নম্বরে এখানে 57 রয়েছে, 57 পর থেকে দেখো 72 চলে গেছে। এই যে পারমাণবিক সংখ্যা 57 পরে 72 জাম্প করেছে। এই মাঝখানে 14খানা মৌল এখানে স্থান দেওয়া যায়নি, স্থান দিলে পারে এখানে জায়গা অনেক বড় হয়ে যেত, ওই জন্য ওদেরকে নিচে স্থান দেওয়া হয়েছে, আলাদা একটা সিরিজ করে দেওয়া হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি অবস্থান ওদের কিন্তু 6ষ্ঠ পর্যায়ে। তাহলে উত্তর কিন্তু আমাদের এখানে হয়ে যাবে 6ষ্ঠ পর্যায়ে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? আধুনিক দীর্ঘ পর্যায় সারণী দেখে নাও, এর শ্রেণী সংখ্যা কত হচ্ছে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বললে পারে এই আমাদের পর্যায় সারণী, যেখানে গ্রুপ বা শ্রেণী সংখ্যা 1 থেকে শুরু করে এখানে 18 পর্যন্ত। মেন্ডেলিফের ক্ষেত্রে 9টা হয়েছিল কেন? কারণ ওরা মেন্ডেলিফ ভাগ করে দিয়েছিলেন, 1-এর AB, হ্যাঁ 2-এর AB এরকম করে ভাগ করেছিলেন বলে তার ক্ষেত্রে 9টায় চলে এসেছিল। তাহলে এখানে কিন্তু ভাগ করা হয়নি, 1-এর A কে আলাদা একটা শ্রেণী দেওয়া হয়েছে 1 নম্বর, 2-এর B কে এখানে দিয়ে দেওয়া হয়েছে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এরকম করে প্রত্যেকটাকে আলাদা করে 1 2 3 4 করে 18খানা শ্রেণী করে দেওয়া হয়েছে, এবং পর্যায় সংখ্যা কিন্তু 7টাই রেখে দেওয়া হয়েছে। তাহলে উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে? শ্রেণী সংখ্যা হচ্ছে 18, অপশন ডি। নেক্সট প্রশ্নে চলে এসো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলোকে কোথায় স্থান দিয়ে দেওয়া হয়েছে? একদম জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। নোবেল গ্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌল যখন আমরা দেখলাম মেন্ডেলিফের ক্ষেত্রে হচ্ছে 0 শ্রেণী, আর আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে তুমি দেখতে পাবে এই যে লাস্ট হচ্ছে 18 নম্বর শ্রেণী। এই যে সেই একই নাম রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো যদি মেন্ডেলিফ দিয়ে দেয় তাহলে 0 শ্রেণী বলতে হবে, আধুনিক বললে তখন তোমাকে উত্তর হয়ে যাবে 18 নম্বর শ্রেণী। ক্লিয়ার বাবা? নেক্সট প্রশ্নে চলে এসো, হ্যালোজেন মৌলগুলোকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে স্থান দেওয়া হচ্ছে? হ্যালোজেন মৌল কোনগুলো? হ্যালোজেন মৌল হচ্ছে 17 নম্বর শ্রেণীর মৌল। এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। তাহলে উত্তর আমার হয়ে যাবে এখানে 17 নম্বর শ্রেণী। নেক্সট প্রশ্নে চলে এসো, ক্ষার ধাতুগুলোকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে। ক্ষার ধাতু কোনগুলো সেটাও দেখিয়ে দিই তোমাকে। ক্ষার ধাতু হচ্ছে তোমার 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে, হাইড্রোজেন বাদ দিয়ে 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6খানা মৌলকে বলা হচ্ছে ক্ষার ধাতু। তাহলে 1 নম্বর শ্রেণীর মৌল আমাদের এখানে ক্ষার ধাতু হয়ে গেল, সঠিক উত্তর 1 নম্বর শ্রেণী। নেক্সট প্রশ্নে চলে এসো, নেক্সট প্রশ্ন কি বলেছে? একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম বলো। ক্ষারীয় মৃত্তিকা ধাতু এর মধ্যে কোনটা? কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলভার। তোমাকে বলে দিই ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী কোনটা। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে 2 নম্বর শ্রেণী। এই 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই 6খানা মৌলকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এর মুখস্থ করার ট্রিক্স আবারও বলে দিচ্ছি, আমি ক্লাস করিয়েছি ওই জন্য এই নামগুলো আমি বলে দিলাম এখানে। যদি তোমার মুখস্থ করতে হয়, মুখস্থ তোমাকে করতেই হবে, কারণ পরীক্ষা দিলে পারে এইসব নামগুলো পরীক্ষায় দেবে এবং কাজে লাগবে। তো মুখস্থ করার ট্রিক্সের ক্লাস আমি অলরেডি দিয়েছি, তুমি কিন্তু সেই ট্রিক্স থেকে মুখস্থ করতে পারো। আর যদি ডাইরেক্ট মুখস্থ করতে পারো তাহলে আরও ভালো, বা আমার ক্লাস যারা করেছে তারা তো অলরেডি মুখস্থ করেই ফেলেছে। তো চলো, এখানে লেখা আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এর মধ্যে অপশানে কোনটা আছে একবার দেখে নিই আমরা। অপশানের মধ্যে এখানে দেখতে পাচ্ছ, অপশানের মধ্যে কি আছে বাবা? ক্ষারীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেসিয়াম রয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। দেখো ম্যাগনেসিয়াম এখানে আছে, দেখো ম্যাগনেসিয়াম রয়েছে। তাহলে অপশান আমাদের সি সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি বলেছে? ত্রয়ী সূত্রের আবিষ্কর্তা কে? ত্রয়ী সূত্র আমি প্রথমেই বলেছি যে ডোবেরিনার হচ্ছে ত্রয়ী সূত্র দিয়েছিলেন। তিনি 3টে মৌলকে পরপর সাজিয়েছিলেন, এবং তিনি 3টে মৌলকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে মাঝখানের মৌলটার পারমাণবিক গুরুত্ব অন্য দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়। ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলে এসো। নেক্সট প্রশ্ন কি বলেছে? অষ্টক সূত্রের প্রবর্তক হলেন। অষ্টক সূত্র কে দিয়েছিলেন? অষ্টক সূত্র হচ্ছে দিয়েছিলেন, বললাম আমি, নিউল্যান্ড বা নিউসল্যান্ড। তিনি 8খানা মৌলকে পরপর সাজিয়েছিলেন, এরকমভাবে 8টা করে সাজিয়েছিলেন, যেখানে প্রথম মৌলের
ধর্ম 8 নম্বরে গিয়ে আবার ফিরে আসে। যেমন সারেগামা পাধানিসা গানের মধ্যে হয়, তাহলে সা থেকে শুরু করে আবার সাতে ফিরে আসতে গেলে 8 নম্বরে গিয়ে সা ফিরে আসে। তেমনইভাবে এখানে আমাদের প্রথম মৌল থেকে শুরু করে নিউজিল্যান্ড সাজিয়েছিলেন এমনভাবে মৌলগুলোকে যাতে প্রথম মৌলের ধর্ম আবার সেই ধর্ম ফিরে আসে 8 নম্বরে গিয়ে, দ্বিতীয় মৌলের ধর্মের সঙ্গে মিল পাওয়া যাবে 9 নম্বর মৌলের ধর্মের সঙ্গে, এরকমভাবে তৃতীয়র সঙ্গে হচ্ছে 10 নম্বর মৌলের সঙ্গে, এরকমভাবে তিনি সাজিয়েছিলেন মৌলগুলোকে যে 8 নম্বরে গিয়ে মানে 7 নম্বরের পরে 8 নম্বরে গিয়ে মৌলের ধর্মগুলো ফিরে আসে। এটাই হচ্ছে নিউজিল্যান্ডের অষ্টক সূত্র। কিন্তু তিনি মানে তখন যতগুলো মৌল আবিষ্কার করা হয়েছিল সেই সমস্ত মৌলগুলো প্রত্যেকটাকে সাজাতে পারেননি, মাত্র 16-17 অবধি তিনি গিয়েছিলেন। আর ডোবেরিনা যিনি ছিলেন ত্রয়ী সূত্র, তিনি হচ্ছে তোমার সবকটা মৌলকে সাজাতে পারেননি, এই জন্য সেই সূত্রগুলো পরে হচ্ছে তোমার কাজে লাগেনি। কিন্তু তারা যদি সেই সূত্র আবিষ্কার না করতেন তাহলে পরবর্তীকালে মেন্ডেলিফের পর্যায় সূত্র আসতো না, মেন্ডেলিফের পর্যায় সারণীও আসতো না, বা হচ্ছে তোমার আমাদের আধুনিক পর্যায় সারণীও আসতো না। আমাদের হাতে আজকে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, তোমরা জানো অ্যান্ড্রয়েড সেট আমরা ইউজ করছি 5G 4G টুং করে ইউজ করছি, কিন্তু যদি সেদিন কিপ্যাডওয়ালা মোবাইল না আসতো তাহলে পরে বা ল্যান্ডলাইন না আসতো তাহলে পরে আজকে আমরা কিন্তু 5G বা 4G পেতাম না। সেগুলো এসেছে বলেই কিন্তু আজকে এসেছে, আপডেট হয়ে এসেছে, তাহলে সবগুলোর গুরুত্ব রয়েছে, এই জন্য আমাদের এগুলো পড়তে হবে। নেক্সট প্রশ্ন চলে এসো, মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ভর করে কার উপরে? মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্ভর করে বাবা পারমাণবিক সংখ্যার উপরে, মনে রাখবে অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজিয়েছিলেন কিসের ভিত্তিতে? মেন্ডেলিভ সাজিয়েছিলেন পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে, পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে মেন্ডেলিভ সাজিয়েছিলেন। আর আধুনিক পর্যায় সারণী সাজানো হয়েছিল পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। নেক্সট প্রশ্ন চলে এসো, দিয়েছে প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয়েছে কিসের ভিত্তিতে? কমেন্টের মধ্যে তুমি আমাকে বলবে যে আমি একটু আগেই বলে দিলাম কিসের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী সাজানো হয়েছে। নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রের ধারণা দিয়েছিলেন কোন বিজ্ঞানী? দেখো একজন বিজ্ঞানী দেননি, 2-3 জন বিজ্ঞানী মিলে আধুনিক পর্যায় সূত্র দিয়েছিলেন। তার মধ্যে এখানে যেটা অপশানে হবে, ডোবেরিনার হবে না, নিউজিল্যান্ড হবে না, মেন্ডেলিভ হবে না, তাহলে মোজলে হবে। ঠিক আছে, মোজলের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। মোজলের সঙ্গে আরও ছিলেন নিলস বোর ছিলেন, তাহলে এগুলো কিন্তু অপশন অনুযায়ী তোমার দেখতে হবে। বলেছে একাধিক যোজ্যতা দেখা যায়, একাধিক যোজ্যতা দেখা যাচ্ছে আমাদের সন্ধিগত মৌলের। সন্ধিগত মৌলগুলো স্যার কোন শ্রেণীতে অবস্থান করছে? দেখো একটুখানি তোমাকে দেখিয়ে দিই, সন্ধিগত মৌল হচ্ছে 3 থেকে 12 নম্বর শ্রেণীর মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হচ্ছে। এই 3 থেকে শুরু করে এই পুরো 12 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। তার মধ্যে বর্তমানে এখন জিঙ্ক থেকে শুরু করে ক্যাডমিয়াম এবং পারদ, এই 3টে মৌলকে সন্ধিগতর মধ্যে ধরা হচ্ছে না। নেক্সট প্রশ্ন চলে এসো, বলেছে কোন হ্যালোজেন মৌলটা কঠিন হয়? হ্যালোজেন মৌলগুলো 17 নম্বর শ্রেণী, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তার মধ্যে কঠিন কোনটা বাবা? কঠিন হচ্ছে আয়োডিন, এটা মনে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে তরল কোনটা হয়? তরলটা মনে রাখবে তোমরা, ব্রোমিন হচ্ছে তরল হয়, ক্লোরিন এবং ফ্লুরিন হচ্ছে গ্যাসীয় হয়। এগুলো মনে রাখবে, পরীক্ষায় দিতে পারে। নেক্সট প্রশ্নে চলে এসো, বলেছে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে ফ্লুরিন। এটা মনে রাখবে, ফ্লুরিনের সংকেত হচ্ছে তোমার এফ হয়, সংকেত দিয়েও পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, তখন সংকেত না জানলে তুমি অ্যান্সার করতে পারবে না। নেক্সট প্রশ্নে চলে এসো, নেক্সট প্রশ্ন কি বলেছে? মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণে পর্যায় এবং শ্রেণী সংখ্যা কত? যখন মেন্ডেলিভ বলবে তখন তোমার পর্যায় 7 হবে, কিন্তু শ্রেণী সংখ্যা মনে রাখবে 9, তাহলে 7 এবং 9 অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্নে চলে এসো, দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণী যখন বলবে তখন তার ক্ষেত্রে পর্যায় কত হবে? 7 হবে, শ্রেণী হচ্ছে তোমার 9 দুগুণে 18টা হয়ে যাবে, তাহলে 7 এবং 18 অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো, বলেছে নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস 2, 8, 7? তার মানে এখানে কে কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, এখানে এল কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, এখানে এম কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তার মানে বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। আমরা বাইরের কক্ষপথের ইলেকট্রন দেখে বুঝতে পারবো এটা কোন শ্রেণীতে অবস্থান করছে। যার বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, মনে রাখবে যার বাইরের কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে সে হচ্ছে 17 নম্বর শ্রেণীতে অবস্থিত, মানে হ্যালোজেন শ্রেণীভুক্ত, মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এর মধ্যে পড়বে। তাহলে সে হচ্ছে হ্যালোজেন পরিবারের অন্তর্গত 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছে আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, বলেছে দীর্ঘ পর্যায় সারণী রচিত হয়েছে কিসের ভিত্তিতে? দীর্ঘ পর্যায় সারণী তৈরি হয়েছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে পারমাণবিক সংখ্যা এখানে দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া নেই, তাহলে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, ইলেকট্রন বিন্যাস আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস, এই যে কে কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, এল কক্ষপথে কতগুলো আছে, এম কক্ষপথে কতগুলো আছে, এই যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে বা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে এসো, বলেছে মুদ্রা ধাতুগুলোকে কোন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে? মুদ্রা ধাতু, আগেকার দিনে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো কি দিয়ে? সোনা, স্বর্ণ মুদ্রা, রূপো দিয়ে, রূপো মুদ্রা, তাম্র মুদ্রা, এগুলো 3টে ধাতুকে বেশি ইউজ করা হতো। তাহলে সোনা, রূপা, তামা, তাহলে এই সোনা, রূপা, তামা কোন গ্রুপে অবস্থান করছে একবার দেখে নেই। দেখো সোনা, রূপা এবং তামা কোথায় অবস্থান করছে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে তোমার এইউ মানে গোল্ড, এখানে দেওয়া আছে এজি মানে সিলভার, এবং এটা হচ্ছে সিইউ মানে কপার, তামা। তাহলে এখানে কপার, তামা এবং এজি মানে সিলভার মানে রূপো এবং এইউ গোল্ড, এই 3টে হচ্ছে অবস্থান করছে 11 নম্বর শ্রেণীতে। তার মানে মুদ্রা ধাতু অবস্থান করছে 11 নম্বর শ্রেণী, অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো, সবচেয়ে হালকা
হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করছে? ভালো করে পর্যায় সারণী যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সবচেয়ে হালকা ধাতু এখান থেকে, সবচেয়ে হালকা মৌল শুরু হচ্ছে এখান থেকে, হাইড্রোজেন। হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা 1, কিন্তু হাইড্রোজেন ধাতু নয়, গ্যাস। ঠিক আছে, তারপরে রয়েছে এখানে হিলিয়াম 2, পারমাণবিক সংখ্যা 2, এও এটা হচ্ছে গ্যাস, নিষ্ক্রিয় মৌল। তারপরে হচ্ছে 3 হচ্ছে এখানে রয়েছে লিথিয়াম, তাহলে 3 লিথিয়াম, এ হচ্ছে সবচেয়ে হালকা ধাতু যেটা আমাদের অবস্থান করছে 1 নম্বর শ্রেণীর মধ্যে। তাহলে উত্তর আমাদের কি হয়ে যাবে বাবা? উত্তর আমাদের এখানে হয়ে যাচ্ছে 1 নম্বর শ্রেণীর মধ্যে অবস্থান করছে সবচেয়ে হালকা আমাদের ধাতুটা। যদি হালকা মৌল বলে সেটাও 1 নম্বর শ্রেণী হাইড্রোজেন, যদি হালকা ধাতু বলে তাহলে 1 নম্বর শ্রেণী লিথিয়াম। নাম দিয়ে দিতে পারে, যদি এখানে 1 নম্বর না দিয়ে বলো সবচেয়ে হালকা ধাতুর নাম কি, তখন তোমাকে বলতে হবে লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। নেক্সট প্রশ্নে চলে এসো, নিচের কোন জোটটি একই পর্যায়ভুক্ত? কোন মৌল দুটো এখানে একই পর্যায়ভুক্ত বলতে হবে। দেওয়া আছে Na মানে সোডিয়াম আর Ca মানে ক্যালসিয়াম। সোডিয়াম এবং ক্যালসিয়াম দেখে নিই কোথায় কোথায় অবস্থান করছে। দেখো সোডিয়াম অবস্থান করছে এখানে, ক্যালসিয়াম অবস্থান করছে এখানে। এরা একই পর্যায়ভুক্ত না, এটা 3 নম্বর পর্যায়, এটা 4 নম্বর পর্যায়। তাহলে অপশান এ আমার হলো না। পরের অপশান দেখি, সোডিয়াম, Na মানে সোডিয়াম আর Cl মানে হচ্ছে ক্লোরিন। দেখে নাও সোডিয়াম এবং ক্লোরিন কোথায় অবস্থান করছে। সোডিয়াম এখানে 3 নম্বর পর্যায়ে, ক্লোরিন এখানে দেখতে পাচ্ছ এরাও 3 নম্বর পর্যায়ে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে উত্তর আমার হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন হয়ে যাবে। তাহলে এখানে আমার উত্তর হয়ে যাচ্ছে আমার সোডিয়াম এবং ক্লোরিন। বাদ বাকিগুলো আমরা চেক করে নিতে পারি একবার, দেখে নাও। এখানে ক্যালসিয়াম এবং ক্লোরিন রয়েছে, এই কোথায় অবস্থান করছে দেখে নিই। ক্যালসিয়াম দেখতে পাচ্ছ 4 নম্বরে, আর ওদিক থেকে ক্লোরিন হচ্ছে তোমার 3 নম্বরে। ক্লিয়ার? এবার আমরা পরেরটা দেখে নিই, তার মানে এটা হলো না। আর ক্লোরিন আর ব্রোমিন এটা হবেই না, কারণ এটা একই শ্রেণীভুক্ত। তাও একবার আমরা দেখে নিই, ক্লোরিন এখানে, ক্লোরিন 3 নম্বরে আর ব্রোমিন হচ্ছে 4 নম্বর পর্যায়ে অবস্থান করছে। পর্যায় কোনগুলোকে বলে? অনুভূমিকগুলোকে বলে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে আসি আমরা। বলেছে নিচের কোন জোটটি একই শ্রেণীভুক্ত, মানে উলম্ব সারি একই শ্রেণীর মধ্যে রয়েছে। তাহলে কোনটা হবে? সোডিয়াম ম্যাগনেসিয়াম। চলো চেক করি, সোডিয়াম ম্যাগনেসিয়াম দেখো একই শ্রেণীভুক্ত বলেছে, সোডিয়াম এখানে আছে, ম্যাগনেসিয়াম এখানে আছে। তাহলে এরা একই শ্রেণীতে আছে না, এ হচ্ছে 1 নম্বর শ্রেণী, এ হচ্ছে 2 নম্বর শ্রেণী। তাহলে প্রথমটা আমার এখানে হবে না, প্রথমটা আমার হলো না। পরেরটা বোরন কার্বন। বোরন কার্বন কোথায় আছে দেখে নিই। দেখো বোরন এখানে আছে, কার্বন এখানে আছে, এ 13 নম্বর শ্রেণী, এ হচ্ছে 14 নম্বর শ্রেণী। তাহলে এটাও আমার হবে না, তাহলে অপশান আমার বিও হলো না। নাইট্রোজেন অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন দেখে নিই। নাইট্রোজেন এখানে রয়েছে 15 নম্বর শ্রেণী, অক্সিজেন এখানে রয়েছে, একটা 15 একটা 16, তাহলে এটাও আমার হবে না। নাইট্রোজেন অক্সিজেন আমার হলো না, তাহলে অপশান নাম্বার এখানে ডি হবে, অক্সিজেন সালফার, তাই তো? অক্সিজেন সালফারই হবে। তাহলে আমরা দেখে নিই অক্সিজেন সালফার কোথায় অবস্থান করছে। দেখো অক্সিজেন এখানে 16 নম্বর শ্রেণী, সালফারও 16 নম্বর শ্রেণী, তাহলে এখানে 16 নম্বর শ্রেণী কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে চেক করতে হবে, পর্যায় সারণী ভালো করে পড়তে হবে। মুখস্থ করার ট্রিক্সের ক্লাস আমি করিয়েছি, ভালো করে দেখবে, এবং তারপরেও যদি কনফিউশন হয় তাহলে বেসিক থেকে পুরো ডিটেলসে কিন্তু ভালো করে পড়তে হবে। তুমি যেখান থেকেই পড়ো না কেন, কিন্তু ডিটেলসে ভালো করে পড়ো, কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেবে। চলো নেক্সট প্রশ্ন চলে এসো। বলেছে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করছে? যার পারমাণবিক সংখ্যা 18 তার তুমি ইলেকট্রন বিন্যাস করবে। কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 8টা ইলেকট্রন, হয়ে গেল 10টা ইলেকট্রন, কে এল, তারপরে এম কক্ষপথে থাকবে 8টা ইলেকট্রন। তাহলে যার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে সে সবসময় 0 শ্রেণীতে, মেন্ডেলিফের ক্ষেত্রে বা আধুনিকের ক্ষেত্রে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। নিষ্ক্রিয় মৌল সেগুলো হবে। আধুনিক দিয়েছে, তাহলে 18 নম্বর শ্রেণী নিষ্ক্রিয় মৌল। একমাত্র হিলিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষে 2টো থাকে, বাদ বাকি সবার ক্ষেত্রে 8টা থাকে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে দেখে নাও 18 নম্বর শ্রেণী হচ্ছে এগুলো। ঠিক আছে, হিলিয়ামের ক্ষেত্রে 2টো ইলেকট্রন রয়েছে, বাদ বাকি সবার ক্ষেত্রে শেষ কক্ষপথে 8টা করে থাকবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন মৌল জোড়ের একই রাসায়নিক ধর্ম দেখা যায়? দেখো এখানে প্রত্যেকের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এখান থেকে তোমাকে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস বার করে নিতে হবে। আমি একটা করে বার করছি, দেখে নাও। মনে করো 13 রয়েছে পারমাণবিক সংখ্যা, এর কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 8টা ইলেকট্রন, 10টা হয়ে গেল। এম কক্ষপথে 3টে ইলেকট্রন, তার মানে বাইরের কক্ষে এখানে 3টে ইলেকট্রন। আমি দেখব যার পারমাণবিক সংখ্যা 20 তার ক্ষেত্রে কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 8টা, এন কক্ষপথে 2টো ইলেকট্রন, তার মানে শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন রয়েছে, তাহলে এর 3টে রয়েছে, তার মানে এই রাসায়নিক ধর্মে মিল নেই। শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো একই হতে হবে, তাহলে মিল থাকবে। পরেরটা দেখে নাও, 4 আছে, 4-এর ক্ষেত্রে কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 2টো ইলেকট্রন, তার মানে বাইরের কক্ষে এখানে 2টো ইলেকট্রন। যার 8টা আছে, পারমাণবিক সংখ্যা যার 8, তার কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 6টা ইলেকট্রন, তার মানে এরও বাইরের কক্ষপথগুলোর ইলেকট্রনের মিল নেই। এটা 2টো 6টা, তাহলে এটাও হবে না আমার। এবার 3 এবং 11 দেখি, যার পারমাণবিক সংখ্যা 3 তার কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 1টা ইলেকট্রন, এবং যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 তার ক্ষেত্রে কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এলে হচ্ছে 8টা ইলেকট্রন, 8 আর 2 10টা, এবং এম কক্ষপথে হচ্ছে 1টা ইলেকট্রন। তার মানে এখানে দেখতে পাচ্ছ শেষ কক্ষপথে এর 1টা ইলেকট্রন, এরও 1টা ইলেকট্রন, শেষ কক্ষপথে 1টা করে ইলেকট্রন রয়েছে, তার মানে রাসায়নিক ধর্মের মিল থাকবে অপশান নাম্বার সি এর।
এরকমভাবে তোমাকে বার করতে হবে। যারা এই ইলেকট্রন বিন্যাস বুঝতে পারছো না, বেসিক থেকে কিন্তু পড়তে হবে, পরমাণুর গঠন চ্যাপ্টার পড়তে হবে, বা সায়েন্সে তোমাদের বেসিক থেকে একেবারে জানতে হবে। তার জন্য আমার কোর্সে যুক্ত হতে পারো। যদি আমার কাছ থেকে পড়বে বলে মনে হয় তাহলে পরে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে এবং আমাদের কোর্সে যুক্ত হতে পারো। জিরো থেকে একেবারে হিরো বানিয়ে পরীক্ষায় তোমার একেবারে সায়েন্সটাকে জলভাত করে দেবো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে এসো। 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কোন পর্যায়ে অবস্থান করছে? যার 20 পারমাণবিক সংখ্যা রয়েছে সে কোন পর্যায়ে থাকবে দেখে নাও। 20 পারমাণবিক সংখ্যা আছে মানে কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 8টা ইলেকট্রন, এম কক্ষপথে 8টা ইলেকট্রন এবং এন কক্ষপথে 2টো ইলেকট্রন। তাহলে হয়ে গেল 4টে, এখানে আমাদের কি রয়েছে 4টে আমাদের এখানে কক্ষপথ রয়েছে, মানে এর পর্যায় সংখ্যা হয়ে যাবে 4। ক্লিয়ার? আর যদি শ্রেণী সংখ্যা বলো তাহলে শ্রেণী সংখ্যা দেখো বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকলে পারে এর শ্রেণী সংখ্যা হয়ে যাবে 2। একটা থাকলে বাইরের কক্ষে শ্রেণী সংখ্যা 1, 2টো থাকলে 2 হয়ে যাবে, 3টে থাকলে তখন কিন্তু আর 3 হবে না, তখন হয়ে যাবে 13, 4টে থাকলে 14 হবে, 5টা থাকলে 15 হবে, 6টা বাইরের কক্ষে 6টা থাকলে পারে 16 হবে, 7টা থাকলে পারে 17 হবে এবং 8টা থাকলে হচ্ছে 18 হবে। মনে রাখবে এই নিয়মগুলো। নেক্সট প্রশ্নে চলে এসো। 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা পর্যায় সারণীতে কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থান করছে? দেখো কোশ্চেন দিয়ে দিয়েছে 17 পারমাণবিক সংখ্যা, তাহলে এর ক্ষেত্রে কে কক্ষপথে? আচ্ছা, এটা তোমরা করবে নিজে নিজে, আমার ভিডিও একটু পজ করবে, পজ করে নিজে পর্যায় এবং শ্রেণী বার করবে, দেখবে আমার সঙ্গে মিলছে কিনা। ঠিক আছে, দেখো কে কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, এল কক্ষপথে 8টা আছে, কে এল হয়ে গেল, এম কক্ষপথে তাহলে 7টা ইলেকট্রন থাকবে, তার মানে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন মানে 17 নম্বর শ্রেণী, তাহলে শ্রেণী 17 এখানে 3টের মধ্যেই আছে। ঠিক আছে, 3টের মধ্যেই রয়েছে। এবার আমরা দেখবো এর মধ্যে কোনটা কতগুলো পর্যায় আছে। কক্ষপথ কটা আছে? 3টে আছে, তাহলে পর্যায় হয়ে যাবে 3, তাহলে 17 নম্বর শ্রেণী পর্যায় হচ্ছে 3টে, অপশান নাম্বার সি। মিললো? যদি মেলে তাহলে পারে অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে, এরকম আরও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, PYQ ক্লাস, টপ 50 ক্লাস। এখন নেক্সট প্রশ্ন কি বলেছে? বলেছে তীব্র জারণধর্মী মৌলটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করছে? জারণ ধর্ম বেশি কোন মৌলগুলোর? মনে রাখবে, যদি পর্যায় সারণী তোমাকে দেখাই একবার, পর্যায় সারণী যত তুমি বাম থেকে ডানে যাবে তত হচ্ছে জারণ ধর্ম কিন্তু বৃদ্ধি পাবে, এদিক থেকে দিকে গেলে জারণ ধর্ম বৃদ্ধি পাবে। তার মানে সবচেয়ে শেষের দিকের মৌলগুলো জারণ ধর্ম বৃদ্ধি হবে, বেশি হবে। এই নিষ্ক্রিয় মৌলগুলো তো কোনো কাজ করে না, নিষ্ক্রিয় নাম সেই জন্যই হয়েছে। তাহলে এই নিষ্ক্রিয় মৌলের পার্ট বাদ দিলে বাদ বাকি এই 17 নম্বর শ্রেণীর মৌলের জারণ ধর্ম সবচেয়ে বেশি হয়। নিষ্ক্রিয় মৌল বেটা নিষ্ক্রিয় থাকে, কোনো কাজকর্ম করে না। এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর জারণ ধর্ম সবচেয়ে বেশি, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লুরিনের। মনে রাখবে, জারণ ধর্ম সবচেয়ে বেশি হয়, এই হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল হয়। তাহলে 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর জারণ ধর্ম সবচেয়ে বেশি হবে। অপশান এখানে কি হচ্ছে? অপশান আমাদের এখানে কোনটা হয়ে যাচ্ছে যে তীব্র জারণধর্মী মৌলগুলো কোন শ্রেণীতে অবস্থান করছে, তাহলে 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, অপশান নাম্বার ডি। আর যদি বলে তীব্র জারণধর্মী মৌলের নাম বলো তাহলে বলবে ফ্লুরিন, সবচেয়ে তীব্র জারণধর্মী মৌল হচ্ছে ফ্লুরিন। নেক্সট প্রশ্ন, তৃতীয় পর্যায়ে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? তৃতীয় পর্যায়ের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার রয়েছে? তড়িৎ ঋণাত্মকতাও সেম, আমরা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার ধর্ম, আমি এইসব ধর্মগুলো করিয়েছি ক্লাসের মধ্যে দেখবে। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে 3 নম্বর যে পর্যায় বলেছে, 3 নম্বর পর্যায় বলেছে, তৃতীয় পর্যায় 3 নম্বর পর্যায়। তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার আছে? যত এদিকে যাবে বৃদ্ধি পাবে। তাহলে এদিকে গেলে পরে সবচেয়ে বেশি আছে ক্লোরিনের, তারপরে রয়েছে এখানে সালফারের, তারপরে এখানে ফসফরাসের। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিন, এদিক থেকে সবচেয়ে বেশি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়ে যাবে। অপশান এখানে আছে, ক্লোরিন আছে, দেখে নিই, হ্যাঁ একদম ক্লোরিন আছে, অপশান বি আমাদের সঠিক উত্তর। এরকমভাবে তোমাকে বার করতে হবে। এবার তোমাকে ক্রমও দিতে পারে পরীক্ষায়, যে 3টে-4টে মৌলকে দিয়ে দেবে, তোমাকে সাজাতে হবে, সেই ক্রমগুলো আমি কোশ্চেন নিয়ে এসেছি, দেখাবো। নেক্সট প্রশ্ন দেখে নিই আমাদের কী রয়েছে। দেখো বলেছে এখানে দিয়ে দিয়েছে, বলেছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, নামগুলোও জানতে হবে। এর নাম বেরিলিয়াম, ঠিক আছে, এর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং বেরিয়াম। এরা কোথায় অবস্থান করছে? এরা অবস্থান করছে আমাদের পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীতে। দেখো বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, বেরিয়াম আছে। এই 2 নম্বর শ্রেণীর প্রত্যেকটা মৌলকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। মৃত্তিকায় পাওয়া যায় এবং এরা ক্ষার ধাতু উৎপন্ন করছে, এই জন্য এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নে চলে এসো। বলেছে পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? আমি একটু আগেই বললাম যে বাম থেকে ডানে গেলে পারে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, জারণ ধর্মও বৃদ্ধি পায়। দেখে নাও, একটা চার্ট তোমাকে দিচ্ছি, তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। চার্টে দেখতে পাবে এখানে যে তড়িৎ ঋণাত্মকতা, এই যে তড়িৎ ঋণাত্মকতা রয়েছে এখানে, বাম থেকে ডানে যদি যাওয়া যায় তাহলে বৃদ্ধি পায়। জারণ ধর্ম দেখো বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, আর ওপর থেকে নিচে গেলে কি হয়? উল্টো হবে। ওপর থেকে নিচে গেলে হচ্ছে হ্রাস পায়, ওপর থেকে নিচে গেলে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, জারণ ধর্ম ওপর থেকে নিচে গেলে হ্রাস পায়। বাদ বাকিগুলো একটু পড়ে রাখবে তোমরা, পরীক্ষা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু দিতে পারে। নেক্সট প্রশ্ন চলে এসো। বলেছে কোনো পর্যায়ের প্রথম মৌল থেকে আরম্ভ করে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলোর বিজারণ ক্ষমতা কি হয়? যদি আমরা
বলেছে প্রথম থেকে ডান দিকে গেলে, মানে বাম থেকে ডানে গেলে, প্রথম দিক থেকে ডান দিকে গেলে, বাম থেকে ডানে গেলে, তাহলে বিজারণ ধর্ম কি হবে? বিজারণ ধর্ম হচ্ছে জারণের উল্টো হবে। জারণ ধর্ম কি বলেছি? বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, তাহলে বিজারণ ধর্ম কি হবে? হ্রাস পায়। একদম সঠিক উত্তর হচ্ছে হ্রাস পায়। এরকম ক্রম হিসেবে তোমাকে সাজাতে হবে। পরের প্রশ্নে চলে এসো। বলেছে 2 নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী মৌল কোনটা? 2 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে তোমাকে একবার দেখিয়ে দিই। দেখো 2 নম্বর পর্যায়ে কোথায় রয়েছে আমাদের? এই যে 2 নম্বর পর্যায় হচ্ছে এটা, এই যেখান থেকে শুরু হচ্ছে। 2 নম্বর পর্যায়ের কোশ্চেন দিয়েছে এখানে, তীব্র জারণধর্মী মৌল কোনটা? জারণ ধর্ম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই তো? 2 নম্বর পর্যায়ে যত আমরা বাম থেকে ডানে যাব তত বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পেতে পেতে এই যে 17 নম্বর শ্রেণীর মৌলের সবচেয়ে বেশি হবে। লাস্টেরটা নেব না, নিষ্ক্রিয় বলে, তার আগেরটা নেব। তাহলে এই এখানে রয়েছে ফ্লুরিন, ফ্লুরিনের সবচেয়ে বেশি হবে। অপশানে দেখি ফ্লুরিন আছে কিনা, যদি ফ্লুরিন থাকে তাহলে ফ্লুরিন উত্তর হয়ে যাবে আমার। যদি ফ্লুরিন এখানে না থাকতো অপশানের মধ্যে, তাহলে কি থাকতো? ফ্লুরিনের আগেরটা থাকতো, অক্সিজেন থাকতো। যদি অক্সিজেন না থাকে তাহলে নাইট্রোজেন থাকতো। তাহলে এরকমভাবে তোমাকে অপশান অনুযায়ী কিন্তু বার করতে হবে। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা দেখলাম জারণ ধর্ম বিজারণ ধর্মের ক্রম দেখলাম, তার আগে আমরা বেসিক কনসেপ্ট দেখলাম, তার আগে আমরা কোন শ্রেণীতে কোন পর্যায়ে অবস্থান করছে সেগুলো দেখলাম। তো আমাদের 50টার বেশি কোশ্চেন আমরা করে ফেলেছি। তো এর ক্রমগুলো বা আর একটু ডিপ লেভেলের কোশ্চেন যদি তুমি চাও ইউটিউবের মধ্যে, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে। তাহলে আমি পুরো 3-4টে মৌল যে সমস্ত পরীক্ষায় দেয়, 3-4টে মৌলের নাম দিল, তাদের জারণ ধর্ম তাদের বিজারণ ধর্মের ক্রম দিয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। তো সেই সমস্ত প্রশ্ন আমি ক্লাসের মধ্যে নিয়ে আসবো, বা তোমাদের কোন টপিকের উপরে টপ 50 কোশ্চেন দরকার সেই কমেন্ট তোমরা করবে, এবং সেই কমেন্ট অনুযায়ী আমি ক্লাস নিয়ে আসবো ইউটিউবের মধ্যে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।